তো রাফসানকে পছন্দ করে কেন মানুষ? সে তার কাজের জন্য পছন্দ করে, তার প্রেজেন্টেশন, সে যেসব টপিক নিয়ে কথা বলে সেগুলো মানুষের পছন্দ হওয়ার মতো বিষয়। আমি নিজের তাকে পছন্দ করি। বাংলাদেশের মানুষ আসলে কি একেবারেই ক্লাসলেস পিপল। বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোনো ধরনের তার মাথা খাটে কোনো কাজ করে না। রাফসান যেটা করছে আমি মনে করি সে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে সে উত্তরগুলো দিচ্ছে। আমি মনে করি সে তার কাজকে ফোকাস করা উচিত। এই জাতির কোনো ধরনের আগামাথা নাই, এদের কোনো কিছুতে আপনি মানে কি বলে আপনার ট্র্যাক চেঞ্জ করার কোনো কারণ নেই। আপনি আপনার কাজ করে যান, আপনার সব স্মুথলি চলবে। রাফসান দা ছোট ভাই, আমাদের সবার পরিচিত ফুড ব্লগার বাংলাদেশের। যদি ফুড ব্লগিং এর কয়েকজন ধরি তার ভিতর অন্যতম, একেবারে খুব অল্প সময়ের ভিতর জনপ্রিয়তা অর্জন করেছেন। সর্বশেষ তার মাকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন। সেখান থেকে তার সাফল্যের শুরু এবং সাফল্যের শেষ। রাফসান দা ছোট ভাইয়ের বাবার কিছু দেনা ব্যাংকে আছে, প্রায় 3 কোটি 3.5 কোটি। এটি নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছে, এটি আসলে কেন তানভীর, এই বিষয়টা কেন বারবার আসছে? তার বাবার দেনা সে কেন শোধ করবে, এমন একটা কথা আসছে। আবার যে তারও একটা দায়বদ্ধতা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা? দেখুন, আপনি যখন বিজনেস করবেন বা যখন বড় পরিসরের বিজনেস আপনি করবেন, তখন লোন থাকা, লোন নেওয়াটা খুব স্বাভাবিক একটা প্রসেস, এটা ব্যবসার একটা অংশ। সেকেন্ড থিংটা হচ্ছে তার সে কিন্তু নিজেও স্টেটমেন্ট দিয়েছে সে আসলে কেন তার টাকা পে করে নেয়, অথবা বাবার ব্যাংক খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সে কেন ওডি গাড়ি কিনলো 20 টাকা খরচ করে। এখানে বিষয়টা হচ্ছে দুইভাবে আপনি দেখতে পারেন। ফার্স্ট থিং হচ্ছে ওর বাবা অলরেডি সেটা তাদের আইনের প্রসেস চলছে, তো সেটা একটা ভিন্ন বিষয় হতে পারে, এখনও কোনো ডিক্লেয়ার হয় নাই। আর এই ধরনের টাকার মামলা বা চেকের মামলাগুলো কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর হয়তো শেষ হয়নি অথবা তারা সময় নিচ্ছে একটু গুছানোর জন্য। অন্যদিকটা হচ্ছে সে তার বাবা মাকে খুশি হয়ে কিছুটা গিফট করতেই পারে। কারণ আমার বাবার হয়তো ঋণ আছে, আমার বাবার হয়তো লোন আছে, এই জন্য আমি আমার বাবাকে কোনো কিছু গিফট করতে পারবো না, আমাকে লোন শোধ করতে বিষয়টা এমনও না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই একটা মানে বিষয়কে নিয়ে এত বেশি কাটাছেড়া, সবচেয়ে বেশি দেখছি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে একরকম। মিডিয়াগুলোর তো আসলে নিউজে খুব প্রাপ্তি, মানে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের মিডিয়া অবস্থার। কারণ তারা অ্যাকচুয়াল টপিক নিয়ে নিউজ করার সাহস তাদের নাই। হাজার হাজার দুর্নীতি হচ্ছে, হাজার হাজার কর্মকর্তা, নেতা, প্রতিষ্ঠান, সব জায়গায় আমাদের কিন্তু দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেটা নিয়ে গণমাধ্যম কোনো ধরনের কথা বলে না, অথবা বলার সাহস রাখেন না। সেইখানে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত বিষয়কে খুব বেশি ফোকাস করা হচ্ছে। হ্যাঁ, এখানে রাফসান ছোট একজন পপুলার ব্যক্তি, তার যথেষ্ট ভিউ আছে, তার বাজার কার্তি আছে, তাকে নিয়ে নিউজ করলে হয়তো মিডিয়ার কিছু সুবিধা হয়, লাভ হয়, ভিউ হয়। কিন্তু এটাকে এত বেশি মানে তাকে ফোকাস করা হচ্ছে, এত বেশি প্রেশারাইজ করা হচ্ছে, যেটা আসলে সে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। কিন্তু আপনি দেখেন মেন স্ট্রিম মিডিয়াগুলো এত বেশি কথা বলার কথা ছিল না এই বিষয়টাকে নিয়ে। সে তার টাকা কাউকে গিফট করবে নাকি ফেলে দিবে নাকি সে এনজয় করবে, এখন তার বিষয়। আর ব্যাংকের যে প্রসিডিওর, সেটা সে চাইলে তার বাবা মার ঋণ সে শোধ করতে পারে, অথবা তার হয়তো সেই শোধ করার মতো প্রসিডিওর এখন শেষ হয়নি বা শুরু হয়নি। আর সে কিন্তু সেই স্টেটমেন্টটা দিয়েছে। যেমন আজকেও তার একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যে তার যেই একটা ড্রিঙ্ক কোম্পানি সে লঞ্চ করেছে, যার নাম হচ্ছে ব্লু। সে ব্লুর নাকি ফ্যাক্টরিতে রেড করেছে আমাদের কুমিল্লাতে। তো এটা হতে পারে, যদিও কেউ বলছেন যেটা আসলে আগের নিউজ, কারণ তাদের বিএসটি এর যে অনুমোদন, সেই অনুমোদনের কোনো একটা ঝামেলা ছিল, যে কারণে তাদেরকে রেট দিয়ে একটা জরিমানা করা হয়, যেটা সম্ভবত 30,000 টাকার মতো। সেটা নিয়ে খুব হাউকাও হচ্ছে। কিন্তু আপনি দেখেন আমার সেরকম অনেক বড় বড় কোম্পানি আছে, স্টাবলিশ কোম্পানি আছে, যারা আপনার প্রোডাক্ট যদি আপনি লেভেলে টেস্ট করেন, আপনি দেখবেন যে অস্বাস্থ্যকর, অনেক ক্ষেত্রে এটা ক্ষতিকর, অনেক ধরনের রোগের জন্য আপনার সমস্যা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে মিডিয়ার বা কারোর কোনো কনসার্ন নাই। আচ্ছা, এই ক্ষেত্রে রাফসানের কাজে কোনো হ্যাম্পার হতে পারে কিনা, বা রাফসানের কাজ যদি বন্ধ হয়ে যায় বা সে যদি কাজ কমায় দেয়, আমাদের কোনো প্রবলেম হবে কিনা, বা দেশের কোনো প্রবলেম? বাংলাদেশের মানুষ আসলে কি একেবারেই মানে মানে ক্লাসলেস পিপল। বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোনো ধরনের তার মাথা খাটে কোনো কাজ করে না। তার কাছে যেটা মুখরোচক মনে হয়, আমরা যেমন দেখেন আমরা যখন বিকালবেলা বের হই, আমরা যখন ভাজা পড়তে আমাদের খাইতে ইচ্ছে করে। আমি কিন্তু জানি ভাজা পড়া খাইলে আমার গ্যাস্ট্রিক সমস্যা হবে, আমি শারীরিকভাবে অসুস্থ হতে পারে, আমার খারাপ লাগতে পারে, অ্যাসিডিটি হতে পারে, তাও আমি খাই। তো রাফসান কি করলো সেটা আসলে আমাদের খুব বেশি ইম্প্যাক্টফুল না, কারণ সে কোনো মন্ত্রী না, সে আমাদের এমন কোনো ব্যক্তি না যার কোনো একটা ভুল সিদ্ধান্ত আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটা একদম তো তার জীবনের। কিন্তু আমার কাছে মুখরোচক লাগে। কিন্তু রাফসানকে পছন্দ করে কেন মানুষ? সে তার কাজের জন্য পছন্দ করে, তার প্রেজেন্টেশন,
সে যেসব টপিক নিয়ে কথা বলে সেগুলো মানুষের পছন্দ হওয়ার মতো বিষয়, আমি নিজেও তাকে পছন্দ করি। তার কি আসলে যোগ্যতা আছে? অফকোর্স যোগ্যতা আছে। আপনি দেখেন, আপনি লবিং দিয়ে হয়তো জব পেতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি দুর্নীতি করতে পারেন, কিন্তু মানুষের কাছে পছন্দ হওয়ার জন্য আপনার অবশ্যই যোগ্যতা লাগবে। না, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলছে যে বাঙালি সাফল্য পছন্দ করে না, এটা কি সত্যি নাকি? না, বাংলাদেশের মানুষ সাফল্য পছন্দ করে, কিন্তু অন্যের সাফল্য পছন্দ অন্যের করে। সাফল্যটা তারা খুব ভালো চোখে সবসময় দেখতে পারে না। এটা কি রাফসানের ক্ষেত্রে এটা হয়েছে? নিঃসন্দেহে, বিশেষ করে আমাদের মিডিয়াগুলো যে ধরনের ট্রায়াল চালাচ্ছে রাফসানকে নিয়ে, বা এই ধরনের অনেক ধরনের ইউটিউবারদেরকে নিয়ে, এটা নিঃসন্দেহে তাদের দৈন্যদশা হচ্ছে। দৈন্যদশা তাদের আসলে ভালো নিউজ করার যোগ্যতা তাদের নাই, সাহস তাদের নাই, এই কারণে সব ছোটোখাটো বিষয় নিয়ে তারা মাথা কামাচ্ছেন। এবার আপনি দেখেন, অ্যাড করি যদি অফ টপিক, এই যে সার্মি বাই তনি যে মেয়েটা, তাকে নিয়েও 71 টিভির মতো টিভি চ্যানেল ক্যাপশন দিচ্ছি, গুলিস্তানের কাপড় পাকিস্তানি বাড়ি বিক্রি। অথচ সেখানে যখন যে ম্যাজিস্ট্রেট কাজটি করেন, তিনি কিন্তু গুলিস্তান শব্দটি উল্লেখ করেন না। যেমন আজকেও আমি দেখলাম তারা এরকম এটা এরকম ডিফারেন্ট একটা খুব নিম্ন শ্রেণীর মানে একটা টাইটেল তারা দিয়েছে। তো একটা মেন স্ট্রিম মিডিয়া যখন এই ধরনের কাজ করে, তো বোঝাই যায় যে আসলে আমাদের সেই মিডিয়া ইন্ডাস্ট্রি কত দনসে কাটাচ্ছে এবং সামনে দিনে খুব ভয়ঙ্কর রূপ দিবে। তাহলে রাফসানের বন্ধুরা কোথায়, যারা তার সাথে ছিল, যারা তাকে সাপোর্ট দিয়েছে, তারা তো তার ভাই, পক্ষে কথা মিডিয়ার সাথে বলছে না। পেরে ওঠাটা সহজ, এটা বিশ্বের যে কোনো জায়গায় হতে পারে, মিডিয়ার সাথে আপনি পেরে উঠবেন না। তো সেক্ষেত্রে এই দশা থেকে কাটতে হলে মিডিয়াকেই এগিয়ে আসতে হবে। এখন রাফসান কি করতে পারে? রাফসান যেটা করছে, আমি মনে করি সে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে সে উত্তরগুলো দিচ্ছে, এবং আমি মনে করি সে তার কাজকে ফোকাস করা উচিত। এই জাতির কোনো ধরনের আগামাথা নাই, এদের কোনো কিছুতে আপনি মানে কি বলে আপনার ট্র্যাক চেঞ্জ করার কোনো কারণ নেই। আপনি আপনার কাজ করে যান, আপনি সব স্মুথলি চলবে। মানে সর্বশেষ রাফসান তার কাজ এগিয়ে নেওয়ার জন্য বলতেছে। অফকোর্স। আর এই ক্ষেত্রে সামনে যারা আছেন, সামনে যারা ব্লগ করছেন, তাদেরও তো পারিবারিক অনেক ত্রুটি থাকে। তো তার পারিবারিক ত্রুটি যদি তার প্রফেশনাল জায়গাতে আসে, এটা কি সামনের দিনে তো ভালো কোনো মেসেজ দিচ্ছে না? এটা মেসেজের কিছু নেই। মানে আপনি যখন পপুলার হবেন, তখন আপনার ছোট ভুলগুলো করে বড়ভাবে দেখা হবে, আবার খুব ছোট কোনো ভালো কাজকে খুব বড়ভাবে প্রচার করা হবে। যেহেতু আপনার সাথে চিনি, আপনি এখানে গসিপ হবে, কথা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, সেটা আপনার সেই কেরিয়ার, আপনার সেই পপুলারিটির অংশ হচ্ছে সেটা। রাফসানের কোন কাজগুলোর প্রশংসা করা যায়? আমার সব কিছু ভালো লাগে, ওর অ্যাটিটিউড, ওর কথাবার্তা, ওর কাজ, ওর অ্যাপ্রোচ, সব কিছু ভালো লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বলে যে রাফসান পরশুদিন আসছে, আমি তো এরা অনেক আগে থেকে কাজ করতেছি, রাফসানকে এত পছন্দ করার কি আছে, এরকম অনেকেই এটা বলে। তার যোগ্যতা। মানে আমি 10 বছর ধরে কাজ করছি, এর মানে এই না যে আমার খুব বেশি স্ট্রং পোর্টফোলিও আছে। কেউ হয়তো 1 সপ্তাহ ধরে আসছে, হ্যাঁ, আমি এটা বলতে পারেন যে হুট করে ভাইরাল হয় সে হয়তো হুট করে চলে যাবে, কিন্তু রাফসান কিন্তু অল্প অল্প করে আগাচ্ছে, এবং সে তার যোগ্যতা দিয়ে আগাচ্ছে। সে হুট করে ভাইরাল হয় নাই বা হুট করে চলে যাওয়ার সুযোগ আমি দেখি না। আমি মনে করি সে তার ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইম্প্যাক্ট সে ফেলতেছে, এবং বাংলাদেশের ফুড রিভিউটাকে একটা এন্টারটেইনিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য একমাত্র কাজ মানে সেই করছে, বা এখন পর্যন্ত সেই বেস্ট। এত অল্প বয়সে একটা ড্রিঙ্কও সে লঞ্চ করলো, ব্লু। এটা কি আরো পরে করতে পারতো কিনা? না, এখানে পরে আর আগে কোনো বিষয় নাই। হ্যাঁ, ব্যবসায় হাত দিতে হলে অবশ্যই মানুষকে ব্রেকগ্রাউন্ডটাকে জানতে হয়। তবে রাফসানের আমি এর আগে কিছু বক্তব্য বা কি বলে পডকাস্ট শুনেছি, দেখলাম যে সে আসলে দেখতে তো ইনোসেন্ট মনে হয়, সে আসলে ইনোসেন্ট বা বোকা না। সে জানে কীভাবে ব্যবসা করতে হয়, সেটা আপনি তার ভিডিওস, তার টাইটেল, তার থাম্বনেল দেখে বুঝতে পারবেন যে সে খুব ভালোই বোঝে ব্যবসাটা কী জিনিস। সে সব কিছু বুঝে অ্যানালাইসিস করেই নিশ্চয়ই এই কাজটা করেছে। তবে হ্যাঁ, আমাদের দেশের ব্যবসাতে তো এক ধরনের আছে, রেওয়াজ আছে যে তারা কিছুটা হলেও মানে কাট সিট করে হলেও লাভটা বেশি করার চেষ্টা করে। অ্যান্ড আফসান হলে সেটা করছে কিনা সেটা হয়তো একসময় অবশ্যই বোঝা যাবে। তো এমন মনে করি যে সে অফকোর্স তার জায়গায় সাকসেসফুল। অনেকেই বলে থাকে শুধু ভিডিও বানিয়ে মাকে একটা গাড়ি উপহার দিয়েছে, এটা কি আসলে সম্ভব? এটা হয়তো আপনি শুধু দেখছেন যে একটা মানুষ খালি ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, ভিডিও বানিয়ে ভালো টাকা ইনকাম করা যায়, তবে খরচও আছে, সমস্যাও অনেক আছে। এখন যে ভিডিও করে সে শুধু ভিডিও করে বিষয়টা এমন না, সে তো পাশাপাশি বিজনেস করে, তার হয়তো অনেক ধরনের বিজ্ঞাপন থাকে, এবং রাফসান কিন্তু প্রচুর বিজ্ঞাপন করছে, অনেক জায়গায় কাজ করছে। তো সে শুধুমাত্র ভিডিও থেকেই সব ইনকাম করছে বিষয়টা এমন না, তার অনেক সোর্স আছে।